হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্স বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে CC1 বা MD1 প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির যে 3 নম্বর ইউনিট হরপ্পা সভ্যতা, সেই হরপ্পা সভ্যতার যে মূল প্রধান প্রশ্ন যেটি হচ্ছে হরপ্পা সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্য, সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং আলোচনার শেষে তোমাদের এর যে উত্তরপত্রটি তোমাদের জন্য তৈরি করতে হবে, এবার পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। 20 নম্বরে অনার্সের জন্য আসতে পারে, পাশের জন্য 20 নম্বর আসতে পারে, আবার এই প্রশ্নটি 10এও আসতে পারে পাশের জন্য, আবার অনার্স পাস উভয়েরই 5-এর জন্য টিকায় আসতে পারে। এর নগর পরিকল্পনা হরপ্পার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি বৈশিষ্ট্য। তা এই নগর পরিকল্পনাটিও এর ভিতরেই আলোচনা করা হবে এবং এখান থেকেই তোমরা বুঝতে পারবে কোন অংশটুকু তোমাদেরকে লিখতে হবে। এখন এই প্রশ্নটি তোমাদের জন্য কিন্তু এবার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তাই তোমরা এই প্রশ্নটি ভালো করে এর বোঝার চেষ্টা করবে। দেখো, একটা 1000 ওয়ার্ডের নোটস তোমাদের লিখতে হবে 20 নম্বরের, সেটা যদিও আমি 1200 ওয়ার্ডের নোটসটা তোমাদের জন্য তৈরি করেছি, আর এটা তোমরা যখন মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখবে তখন অটোমেটিক্যালি কিছু শব্দ বাদ গিয়ে এটা 1000 ওয়ার্ডে চলে আসবে। এই নোটসটি তোমরা লেখার পর, তোমরা ইতিমধ্যে অনেকেই নোটসটা পড়েছো বা এই সম্পর্কে জানো, তবে নোটসটা কীভাবে লিখতে হবে সেটা তোমরা তোমাদের কাছে যে নোটসটি রয়েছে তার সাথে মিলিয়ে নিতে পারো, যে কোনভাবে এই নোটটি আমি করব, কোন প্যারায় কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এটাও কিন্তু তোমরা মিলিয়ে দেখতে পারো। এখন এই নোটসটিকে কালেক্ট করে তোমরা তোমাদের কলেজের স্যারকে দিয়ে এই নোটসটিকে যাচাই করে দেখে নিতে পারো নোটের গুণগত মান এবং নোটটির কতটা তথ্যবহুল। আশা করা যায় এই নোটসটি কলেজে হায়েস্ট নাম্বার তুলবে। এই 20-র মধ্যে যে হায়েস্ট নাম্বার যদি দেয় কোনো নোটসে, তাহলে কিন্তু এই নোটটিতেই তোমরা পাবে। এটা তোমরা যাচাই করে দেখে নিতে পারো। এখন মূল প্রশ্নে আমরা চলে আসি। আমাদের দেখার বিষয় হচ্ছে এই যে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য। তা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য যদি আমরা খাতায় লিখি 20 নম্বরের, তাহলে কীভাবে লিখব বা তার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কী? দেখো, প্রথমে একটা ভূমিকা লিখতে হবে এবং শেষে একটা উপসংহার লিখতে হয়। এটা আমাদের বড় নোটের কিন্তু করতেই হয়। এর ভিতরে আমরা এই যে অবলিক দিয়ে যেসব পয়েন্টগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে সিন্ধু সভ্যতার মূল মূল বৈশিষ্ট্যগুলি, এবং এই বৈশিষ্ট্যগুলি এক একটা প্যারাতে এক একটা বৈশিষ্ট্যের উপরে কিন্তু ডিসকাস করতে হবে। তা প্রথমে একটা ভূমিকা লিখতে হবে। ভূমিকার ক্ষেত্রে তোমরা এভাবেই লিখবে যে দেখো, পৃথিবীতে কালের নিয়মে অনেক সভ্যতা পৃথিবীর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। ভারতের যে সিন্ধু সভ্যতা, এই সভ্যতাগুলির মধ্যে একটি বিস্ময়, একটি অবাক করার বিষয়। 1921 থেকে 22 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ, বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি পাকিস্তানের মনগোবানি জেলার হরপ্পা এবং সিন্ধুর লারকানা জেলায় মহেঞ্জোদারো, এই দুটি কেন্দ্র বা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সংস্কৃতির যে আবিষ্কার করে ভারতের ইতিহাসের একটা নতুন দিক তারা তুলে ধরেন। রমেশচন্দ্র মজুমদার তার অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে বলছেন যে এই প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় এই সিন্ধু সভ্যতার আবিষ্কার একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তিনি এটাকে বিপ্লবের সাথে তুলনা করছেন, কারণ এই সভ্যতা আবিষ্কারের পর ভারতের সভ্যতার যে প্রাচীনত্ব, সেটা এক ধাক্কায় প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে গিয়ে পৌঁছে গেছে। কারণ এই সভ্যতা আবিষ্কারের পূর্বে, এই সভ্যতা আবিষ্কার হয় আজ থেকে 100 বছর আগে, 1920-22-এ। তার আগে আমরা জানতাম যে আমাদের প্রাচীন ভারতের সভ্যতা বলতে আর্য সভ্যতা, যেটি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছে। কিন্তু সিন্ধু সভ্যতা আবিষ্কারের পর সেটি এক ধাক্কায় 3000 খ্রিস্টপূর্বাব্দে পৌঁছে গেছে। এটা একটা বৈপ্লবিক পরিবর্তন হিসাবে দেখছেন রমেশচন্দ্র মজুমদার। এখন এই যে সভ্যতা আবিষ্কার হলো সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতা আবিষ্কারের সঙ্গে সঙ্গে প্রাচীনকালে বিশ্বের যে অন্যান্য সভ্যতাগুলি ছিল, মিশরীয়, আক্কাদীয়, মেসোপটেমীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, এইসব সভ্যতাগুলির সাথে সমকক্ষতা অর্জন করেছে সিন্ধু সভ্যতা। তো এই বিষয়গুলো নিয়ে তোমরা লিখবে ভূমিকাতে, কিভাবে কে কবে আবিষ্কার করছে, এর ফলে ভারতের ইতিহাসের কি হচ্ছে, এবং রমেশচন্দ্র মজুমদার কি বলছেন, এবং কেন এটি গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসের ক্ষেত্রে। এক কথায় এই ভূমিকাটা এইভাবে তোমরা লিখবে। এরপরে আমরা বৈশিষ্ট্যে চলে যাব। বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক মানে কি? যে যুগের ইতিহাস আমরা জানতে পারি না, যে যুগের লিখিত কোনো উপাদান নেই, সেটি হচ্ছে প্রাগৈতিহাসিক। এখন সিন্ধু সভ্যতায় যেসব খনন কার্য করা হয়েছে, খনন কার্যের ফলে অনেক কিছু পাওয়া গেছে। বাসনপত্র পাওয়া গেছে, মাটির হাঁড়িকুড়ি, কলসি, এগুলো পাওয়া গেছে। তাদের ব্যবহৃত অনেক সামগ্রী পাওয়া গেছে, অনেক মূর্তি পাওয়া গেছে, শিলমোহর পাওয়া গেছে। এই সবগুলিতে অনেক লিপি বা লেখ খোদাই করা আছে, কিন্তু এই লিপি লেখ আমরা পাঠোদ্ধার করতে পারিনি।
ফাদার হেরাস অনেক প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। এই কারণে আধুনিক ঐতিহাসিকরা কী করেছেন, এই ব্যবহৃত এইসব সামগ্রীর উপর বেস করে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ইতিহাস রচনা করেছেন। তাই হরপ্পা সভ্যতার আরেক নাম প্রাগ ঐতিহাসিক যুগের সভ্যতা। এই বিষয়টি কিন্তু প্রথমে ভূমিকার পরেই মেনশন করতে হবে। এরপরে দেখো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। দেখো হরপ্পা সভ্যতার মানুষেরা তাদের যে হাতিয়ার বা অন্যান্য সামগ্রী এগুলো তৈরি করার জন্য তারা তামা, পাথর, তামা এবং ব্রোঞ্জ এই তিনটি জিনিস কিন্তু তারা ব্যবহার করতো। তারা লোহার আবিষ্কার করতে পারেনি, তো এই তিনটি ধাতু তারা ব্যবহার করতেন, তামা, ব্রোঞ্জ এবং পাথর। এই জন্য এই যুগটাকেও আমরা বলছি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, এটাও মেনশন করতে হবে। এরপর নদীমাতৃক সভ্যতা। দেখো বিশ্বের প্রাচীনকালে যেসব সভ্যতা কোনো না কোনো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নদীর ধারে সভ্যতা কেন গড়ে উঠেছে, ক্লাস 11-এর বইতে রয়েছে। কেন গড়ে উঠেছে না, নদী থেকে জল পাওয়া যায়, নদী থেকে মাছ পাওয়া যায় এবং নদীর জল দিয়ে অনেক সময় চাষের কাজে লাগানো যায়। তাই নদীর ধারে কিন্তু সমস্ত সভ্যতা গড়ে উঠেছে প্রাচীনকালে। তা ভারতেও এই সিন্ধু সভ্যতা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছে। সিন্ধু একটি আরব সাগর থেকে উত্থিত একটি বড় নদী এবং তার 6টি শাখা নদী রয়েছে, একসাথে সপ্ত সিন্ধু। এই সপ্ত সিন্ধুর মধ্যে রাভি, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, শতদ্রু, ভোগাবর এই সব নদীর তীরে এই সিন্ধু সভ্যতাটি কিন্তু গড়ে ওঠে। তাই এটি একটি নদীমাতৃক সভ্যতা প্রাচীন বিশ্বের ইতিহাসে। এরপরে আমরা কি দেখব, যে নদীমাতৃকের পরে আমরা এর পরের পয়েন্টে যেটা চলে যাব সেটি হচ্ছে সর্ববৃহৎ সভ্যতা। দেখো এই যে সিন্ধু সভ্যতা সিন্ধু অঞ্চলে গড়ে উঠেছে। সিন্ধু অঞ্চলটা একটা বিরাট বড় অঞ্চল, 7টি নদীর একটা বিরাট বড় অঞ্চল। এটি প্রায় বলছেন এইচডি সাংখালিয়া বলছেন প্রায় এটা 12.5 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে একটা বড় অঞ্চল এটি। এবং এর উত্তর থেকে দক্ষিণে প্রায় 1600 কিলোমিটার এবং পূব পশ্চিমে প্রায় 1100 কিলোমিটার পরিধি নিয়ে কিন্তু এই অঞ্চলটি, এই ত্রিভুজ আকারের অঞ্চলটি গঠিত। ভারতবর্ষের গুজরাট, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, সিন্ধু এই এতগুলো রাজ্যের ভিতরে কিন্তু রয়েছে এই সিন্ধু সভ্যতার নিদর্শন। তাহলে অনেকটা অঞ্চল জুড়ে, একটা বিস্তৃত অঞ্চল জুড়ে কিন্তু ছিল এই সিন্ধু সভ্যতা। এবং এই সিন্ধু সভ্যতা যে প্রাচীনকালে যে মিশরীয় সভ্যতার কথা আমরা বলি, সেই মিশরীয় সভ্যতা থেকে প্রায় 20 গুণ বড় এই হরপ্পা সভ্যতা। এবং যে মেসোপটেমিয়া সভ্যতার কথা আমরা বলি, মিশর আর মেসোপটেমিয়া সভ্যতাকে একত্রিত করলে এর থেকে প্রায় 12 গুণ বড় ছিল কিন্তু এই সিন্ধু সভ্যতা। তাই পৃথিবীর সর্ববৃহৎ সভ্যতা বলা হয় এই সভ্যতাকে। তাই এইগুলো একটি প্যারাতে আমরা মেনশন করব, যে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা, তাম্রপ্রস্তর, নদীমাতৃক এবং বৃহৎ সভ্যতা, এগুলো নিয়ে একটি প্যারাতে আমরা উল্লেখ করব। এরপর যে থার্ড প্যারা, 3 নম্বর প্যারাতে আমরা চলে যাব নগর পরিকল্পনা। দেখো সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে তার নগর পরিকল্পনা। নগর পরিকল্পনা মানে পরিকল্পনা মাফিক নগরটাকে তৈরি করা হয়। দেখো সিন্ধু সভ্যতায় প্রায় 1500টি কেন্দ্র পাওয়া গেছে। এই 1500টি কেন্দ্রের মধ্যে যেসব জায়গায় নগর পরিকল্পনা দেখা গেছে, যেমন হচ্ছে হরপ্পা, মহেঞ্জোদাড়ো, কালীবঙ্গান, চানুদাড়ো, রোজদি, সুতকা-জেন্দর ইত্যাদি জায়গা, রংপুর, লোথাল, এইসব জায়গায় কিন্তু নগর পরিকল্পনার ছাপ লক্ষ্য করা যায়। এখন মার্টিমার হুইলার বলছেন যে এই সিন্ধু সভ্যতার এই নগর পরিকল্পনা যখন করা হয়, তখন নগর পরিকল্পনার ব্যাপারটা আর পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে ছিল না, এক্সপেরিমেন্টের ব্যাপারটা ছিল না, একদম পারফেক্ট জায়গায় এসে পৌঁছেছিল, মানে একটা উন্নত স্তরে এসে পৌঁছেছিল। তবে এই উন্নত স্তরে পৌঁছানোর পূর্বে প্রাগ যে নগর পরিকল্পনা সেটি কিন্তু অঙ্কুরিত নগরায়ন ছিল। এটা ব্রিজেড আলচিন আর রেমন্ড আলচিন কিন্তু বলছেন যে অঙ্কুরিত নগরায়ন ছিল। এখন এই অঙ্কুরিত নগরায়ন কিভাবে পূর্ণাঙ্গ নগরায়নে পরিণত হলো? এটার পরিণত হলো যখন জনসংখ্যা বৃদ্ধি পেল, কৃষির প্রযুক্তি উদ্ভাবন হলো এবং ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটলো, তখন এই অঙ্কুরিত নগরায়ন পূর্ণাঙ্গ নগরায়নে পরিণত হলো। তবে ভারতীয় সভ্যতার এই যে অগ্রগতির ধারা, এটা ব্যাহত হয়, এটা কিন্তু অব্যাহত ছিল না, এটা কন্টিনিউ ছিল না, কারণ এটা বাধাপ্রাপ্ত হয়। এটা বলছেন শ্রীন রত্নাকর এবং বলছেন দামোদর ধর্মানন্দ কোশাম্বী। কেন বলছেন এই কথা? দেখো ভারতের প্রথম সভ্যতা সিন্ধু সভ্যতা, তারা নগর তৈরি করছেন, নগরাশ্রয়ী সভ্যতা ছিল, নগর কেন্দ্রিক সভ্যতা। এর পরবর্তীতে 1500 খ্রিস্টপূর্বাব্দে এই হরপ্পা সভ্যতা ধ্বংস হয় এবং এখানে আর্য সভ্যতার উত্থান হয়। সেই আর্যরা কিন্তু গ্রাম গড়ে তোলে, শহর নয়। তাহলে ভারতীয় সভ্যতার ডাউন হয়ে গেল, সভ্যতার অগ্রগতি ব্যাহত হলো, নগর ছিল, নগর থেকে আবার গ্রামে ফিরে এলো। এই জন্য শ্রীন রত্নাকর এবং দামোদর ধর্মানন্দ কোশাম্বী, ডিডি কোশাম্বী, এনারা বলছেন যে ভারতীয় সভ্যতার যে ক্রম অগ্রগতির ধারা সেটি কিন্তু ব্যাহত হয়।
এরপরে হরপ্পা সভ্যতার যে দ্বিতীয় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেটি দেখব এর রক্ষণশীলতা। রক্ষণশীলতা মানে তার পরিবর্তন বিমুখতা, মানে পরিবর্তন করতে চায় না, পুরনো জিনিসকে আঁকড়ে ধরে থাকে। দেখো, একদিকে তারা নগর তৈরি করছে, আর একদিকে তাদের মানসিকতাটা কী ছিল না, রক্ষণশীল প্রকৃতির ছিল। এখানে ডিডি কোশাম্বী আমাদের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন যে তাদের এই রক্ষণশীল চরিত্রের ব্যাপারটা দিয়ে। দেখো, মহেঞ্জোদারোতে যে অনেক অট্টালিকা পাওয়া গেছে এবং অট্টালিকাতে ব্যবহৃত যে বিভিন্ন ইট বা যে অট্টালিকাগুলির যে গঠনশৈলী বা তাদের লিপি লেখ বা তাদের বস্ত্র বা বাসনপত্র, এগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যায় যে এগুলোর মধ্যে একটা গতানুগতিকতা রয়েছে। হ্যাঁ, মানে একই রকমভাবে কন্টিনিউ চলেই যাচ্ছে, কোনো রকম পরিবর্তন নেই। এখানে ডক্টর এল বাসাম বলছেন যে মেসোপটেমিয়া একটা উন্নত সভ্যতা, সেই সভ্যতার সাথে হরপ্পা সভ্যতার একটা নিশ্চিত যোগাযোগ ছিল বাণিজ্যের মাধ্যমে, সেটা আমরা জানি। এবং মেসোপটেমিয়ার সভ্যতা ছিল অনেক প্রগতিশীল সভ্যতা, সেই সভ্যতার সাথে হরপ্পাবাসীদের নিশ্চিত যোগাযোগ ছিল, মানে হরপ্পার লোকেরা সামনে থেকে দেখেছে মেসোপটেমিয়ার সভ্যতাকে, কিন্তু সেখানকার যে ভালো জিনিসগুলো তারা কিন্তু গ্রহণ করেনি। তারা এতটাই রক্ষণশীল ছিলেন যে সেই উন্নত জিনিস কিন্তু তারা গ্রহণ করেনি। তাই রক্ষণশীলতার ব্যাপারটা কিন্তু নগর পরিকল্পনার পাশাপাশি মেনশন করতে হবে। এরপরে যে জিনিসটা আমরা দেখব, পরের পয়েন্ট, সেটা হচ্ছে শাসন ব্যবস্থা। দেখো, হরপ্পা সভ্যতা বা এই হচ্ছে সিন্ধু সভ্যতা, অ্যাকচুয়ালি সিন্ধু সভ্যতার আরেক নাম হরপ্পা সভ্যতা এবং হরপ্পা সভ্যতার আরেক নাম সিন্ধু সভ্যতা। প্রথম আবিষ্কৃত হয় হরপ্পা বলে একটি জায়গা, এই জন্য এর নাম দেওয়া হয়েছিল হরপ্পা সভ্যতা। এবং সিন্ধু নদীর তীরে যেহেতু গড়ে উঠেছিল, তাই এর আরেক নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। যা হরপ্পা তাই সিন্ধু। এখন এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার এই যে নগর পরিকল্পনা বা পরিকল্পিত যে নগরায়ন, এটার সাথে আধুনিককালের যে নগরগুলো রয়েছে আমাদের, এগুলোর সাথে তুলনা করেছেন আধুনিককালের ঐতিহাসিকরা। তুলনা করে এই হরপ্পা সভ্যতার এই নগরকে প্রাইমেট সিটি বলেছেন। প্রাইমেট সিটি মানে কি, সর্বপ্রধান নগর বলেছেন ঐতিহাসিকেরা। এখন এই শহরগুলোতে বা হরপ্পা সভ্যতায় কোন ধরনের শাসন ছিল, কে শাসন করতো, এই সমগ্র এই বিরাট অঞ্চলটাকে কে শাসন করতো, এটা নিশ্চিত বলা যায় না। তবে এই যে অট্টালিকাগুলোর গঠনশৈলী বা বিভিন্ন জায়গার যে ওজন মাপ, হ্যাঁ, বা মুদ্রা ব্যবস্থা বা একটা এগুলো লক্ষ্য করে এস.কে. সরস্বতী বা সরস্বতী কুমার সরস্বতী তিনি বলছেন যে এই হরপ্পা অঞ্চলে একটি কেন্দ্রীভূত শাসন ছিল, একটা কেন্দ্র থেকে সমগ্র অঞ্চলটা শাসন করা হতো এবং এই বৃহৎ অঞ্চলের মানুষের জীবন এবং তাদের রাজনীতিকে কন্ট্রোল করতো বা নিয়ন্ত্রণ করতো এই কেন্দ্রীয় কর্তৃপক্ষ। সম্ভবত গিল্ড বা বণিক সংঘ এরাই এটা কন্ট্রোল করতেন। এখন এই অঞ্চলে মার্টিমার হুইলার বলছেন যে এই অঞ্চলে কিন্তু ছিল পুরোহিত রাজা, পেরিয়েস্ট কিং যাকে বলা হয়, যে যে পুরোহিতের মূর্তি আমরা আবিষ্কার করেছি সিন্ধু সভ্যতা থেকে এবং তার ছবি কিন্তু আমরা বিভিন্ন বইতে দেখি। এই পেরিয়েস্ট কিং ছিলেন এখানকার মূলত শাসনকর্তা। আবার অনেকে বলছেন যে না, এখানে যে মধ্যবিত্ত নাগরিক সম্প্রদায়, এল বাসাম বলছেন মধ্যবিত্ত নাগরিক সম্প্রদায় এখানকার শাসন পরিচালনা করতেন। এইচ.ডি. সাংখালিয়া বলছেন যে এই অঞ্চলে ছিল একটি উদার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা। তাহলে শাসন ব্যবস্থার ভিতরে কিন্তু এতগুলো কথা মেনশন করতে হবে। এরপরে কি আছে না, শ্রেণী বিভাজন। দেখো, হরপ্পা সভ্যতার শ্রেণী বিভাজন স্পষ্ট, একদম পরিষ্কার। কিভাবে পরিষ্কার? এই ব্যাপারটা যে শ্রেণী বিভাজনটা পরিষ্কার, এ ব্যাপারে ডিডি কোশাম্বী আমাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন। ডিডি কোশাম্বী দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এল বাসামও কিন্তু এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন। ডিডি কোশাম্বী বলছেন যে মহেঞ্জোদারোতে যেসব নগরগুলো পাওয়া গেছে বা মহেঞ্জোদারোতে যে নগরের যেসব ঘরবাড়িগুলো পাওয়া গেছে, তাদের অবস্থান দেখে, তাদের আয়তন আকৃতি দেখে বোঝা যায় যে এখানে শ্রেণী বিভাজন ছিল। বড় লোকের ঘর এবং গরিব লোকের ঘরের মধ্যে কিন্তু পার্থক্য ছিল। এবং এল বাসাম বলছেন যে মিশরীয় সভ্যতায় যারা সভ্যতার থেকে এই সিন্ধু সভ্যতার যারা অভিজাত সম্প্রদায়, যারা নাগরিক মধ্যবিত্ত সম্প্রদায়, তাদের সামাজিক মর্যাদা, মান মর্যাদা কিন্তু অনেক বেশি ছিল। তাই এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, শ্রেণী বৈষম্য। এরপরে যেটা আমরা দেখব সেটি হচ্ছে স্বাস্থ্য সচেতনতা। দেখো, এই স্বাস্থ্য সচেতনতার ব্যাপারটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, স্বাস্থ্য সচেতনতা বলতে এই যে হরপ্পা সভ্যতার মানুষরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন ছিলেন। হ্যাঁ, তারা জনস্বাস্থ্য সম্পর্কেও সচেতন ছিলেন। সেটা কি দেখে বোঝা যায় না, তাদের ব্যবহৃত যে পয়ঃপ্রণালী ব্যবস্থা,
ডাস্টবিন, শোকপিট, ম্যানহোল, এইসব ব্যবস্থা থেকে এটা সহজেই অনুমান করা যায়। রামশরণ শর্মা বলছেন যে এই হরপ্পাবাসীদের বা সিন্ধুবাসীদের যে এই যে স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার বিষয়টি তারা যে এতটা গুরুত্ব দিয়েছিলেন, এরকম আর কেউ কিন্তু প্রাচীন ভারতে সেই সময় এতটা গুরুত্ব দেননি। এটা তিনি বলছেন। এখন শহরের প্রতিটি বাড়িতে স্নানাগার রয়েছে এবং পয় প্রণালী রয়েছে। বড় রাস্তার ধারে হচ্ছে রয়েছে যেটা পয় প্রণালী, এবং প্রতিটি বাড়ির যে নোংরা জল, শহরের নোংরা জল কিন্তু নিকাশের একটা ভালো ব্যবস্থা ছিল। প্রতিটি বাড়ির নোংরা জল নর্দমা দিয়ে বড় রাস্তার এই পয় প্রণালীতে এসে পড়তো, এবং ইট দিয়ে বাঁধানো এই নর্দমা, তার উপরে পাথরের ঢাকনা রয়েছে, এবং নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার করার জন্য এখানে ম্যানহোলেরও ব্যবস্থা ছিল, এবং বড় রাস্তায় ছিল শোকপিট। এই জন্য হচ্ছে DN ঝা, DN ঝা, দ্বিজেন্দ্র নারায়ণ ঝা বলছেন যে এই হরপ্পাবাসীদের একটা বড় অবদানই হচ্ছে এই পয় প্রণালী ব্যবস্থা। রামশরণ শর্মা বলছেন যে প্রাচীনকালে রোমান সভ্যতার পূর্বে, EL বাসাম বলছেন দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে বলছেন যে রোমান সভ্যতার পূর্বে, সেটা অনেক পরে, প্রায় হরপ্পা সভ্যতার কয়েক হাজার বছর পরে গিয়ে রোমান সভ্যতা, তাদের পূর্বে কিন্তু এত সুন্দর পয় প্রণালী ব্যবস্থা কেউ কখনো তৈরি করেনি। যাই হোক, প্রতিটি বাড়ির সামনে রয়েছে ডাস্টবিন ময়লা ফেলার জন্য, এবং সেগুলো নিয়মিত পরিষ্কার করা হতো। তাহলে এটা ছিল তাদের স্বাস্থ্য সচেতনতা। যদি নগর পরিকল্পনা 10-এ দেয় বা টিকা লিখতে হয়, তাহলে ভূমিকাটা লিখবে তোমরা, তারপরে চলে যাবে নগর পরিকল্পনা, এবং তারপরে তোমরা চলে যাবে তার স্বাস্থ্য সচেতনতার ব্যাপারটি নিয়ে। সেখানেই কিন্তু এই যে শহরটা কীভাবে পরিকল্পিত হয়েছে সেই বিষয়টি কিন্তু সেখানে মেনশন করা আছে। এর পরে যে পয়েন্টটি আছে সেটি দেখব আমরা, সেটি রয়েছে আধুনিকতা। দেখো, হরপ্পাবাসীরা এমন সব আধুনিক জিনিসপত্র ব্যবহার করতেন যা বর্তমান মানুষেরাও ব্যবহার করে, ঠিক আছে। আধুনিককালের মতো হরপ্পা সভ্যতার মানুষেরাও কিন্তু চানহুদ দাঁড়োতে পাওয়া গেছে যে হরপ্পার মেয়েরা কিন্তু লিপস্টিক ব্যবহার করতেন, ভ্যানিটি ব্যাগ ব্যবহার করতেন। অনেকে বলছে রাস্তায় গ্যাসের আলো জ্বলতো। আবার এমনি যে শহরের যে প্রধান যে আধুনিকতার দ্রষ্টব্য, যেটি শস্যাগার মানে এখন আধুনিককালের ব্যাংকের সাথে তুলনা করা যায়। জন মার্শাল এই ব্যাংকের সাথে তুলনা করছেন হরপ্পা শস্যাগারকে। তাই এই শস্যাগার এবং দুর্গ মানে প্রশাসনিক যে কেন্দ্র, দুর্গ, এবং স্নানাগার, সুইমিং পুল, এগুলো কিন্তু হরপ্পা সভ্যতায় ছিল। আধুনিক কালেও রয়েছে, আবার হরপ্পার পিরিয়ডে আজ থেকে 5000 বছর আগেও কিন্তু মানুষ প্রথম ভারতীয় সভ্যতা এগুলো কিন্তু তৈরি করেছে। এখন যদি বলি যে স্নানাগার, তাহলে স্নানাগার বলতে এই যে দেখো, মহেঞ্জোদারোর যে নগর দুর্গ যেখানে প্রশাসকবর্গ বাস করতেন, তার ভিতরে একটি বড় আকারের ইট দিয়ে বাঁধানো স্নানাগার পাওয়া গেছে। 180 ফুট লম্বা, 108 ফুট চওড়া এবং 8 ফুট গভীরতা বিশিষ্ট। এতে ওঠানামার জন্য সিঁড়ি রয়েছে। গরমের সময় ঠান্ডার সময় গরমের জলের ব্যবস্থা করা রয়েছে, এবং এই 3 দিকে রয়েছে বারান্দায়, একদিকে রয়েছে কয়েকটি ঘর। রামশরণ শর্মা বলছেন যে এই ঘরগুলো পোশাক পরিবর্তনের জন্য ব্যবহার করা হতো। মাটিবার হুইলার বলছেন এটি ছিল পুরোহিতদের বাসস্থান। EL বাসাম বলছেন এগুলো ছিল পতিতাদের গৃহ। তা এইগুলো ছিল তাদের আধুনিকতা। তা এই পর্যন্ত তোমরা 10 নম্বরের জন্য যদি পরীক্ষায় আসে, যদি পাশে তোমরা যারা পড়ছো, তোমাদের যদি 10 নম্বরের পরীক্ষায় আসে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যটি লেখো, তাহলে কিন্তু এই পয়েন্ট পর্যন্ত তোমাদের লিখলে হবে। কি পয়েন্ট? ভূমিকা, প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা, তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, নদীমাতৃক সভ্যতা, সর্ববৃহৎ সভ্যতা, নগর পরিকল্পনা, রক্ষণশীলতা, শাসন ব্যবস্থা, শ্রেণী বৈষম্য, স্বাস্থ্য সচেতনতা আর আধুনিকতা। এগুলো হচ্ছে মূল প্রধান কিন্তু বৈশিষ্ট্য। এই পর্যন্ত লিখলে 10 নম্বরের কমপ্লিট হবে। আর যদি টিকা দেয় 5 নম্বরের যে নগর পরিকল্পনা, তখন তোমরা এই ভূমিকার সাথে সাথে নগর পরিকল্পনা আর স্বাস্থ্য সচেতনতার বিষয়টি এই 3টি প্যারা লিখলে কিন্তু হয়ে যাবে। আর 20 নম্বরের জন্য কিন্তু আরও তোমাদের একটু করতে হবে। হরপ্পার যেসব এর কৃষি, বাণিজ্য, শিল্প, এই যে 3টি জিনিস, কৃষি, শিল্প, বাণিজ্য এবং ধর্ম, এগুলো নিয়েও কিন্তু তোমাদের পরবর্তী প্যারাগুলোতে লিখতে হবে। সিন্ধু উপত্যকায় উন্নত কৃষি ব্যবস্থা একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সিন্ধুবাসীদের এই কৃষি ব্যবস্থাই ছিল তাদের অর্থনীতির প্রধান ভিত্তি। সম্ভবত তারা নদীর জলে বাঁধ দিয়ে সেই জল ধরে রেখে চাষের কাজে লাগাতেন। তবে ইরফান হাবিব তার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন গ্রন্থে বলছেন যে কাঁচা পাকা কুয়োর জল এই চাষের কাজে কিন্তু ব্যবহার করা হতো। হিউ ট্রেভর ল্যাম্ব্রিক বলে এক গবেষক, তিনি গবেষণা করে জানিয়েছেন যে সিন্ধু উপত্যকায় 2 ধরনের ফসলের চাষ হতো। একটি রবি শস্য
বা বসন্তকালীন, যেটি ডাল, তুলা, বিভিন্ন ধরনের শস্য দানার উপরে এগুলো তৈরি হতো, মুগ, হ্যাঁ, মুসুর ডাল, এগুলো কিন্তু এই শস্যের মধ্যে পড়ছে। আরেকটি হচ্ছে খারিফ শস্য, যেটি বসন্তকালীন সময় তৈরি হতো, যেটি ধান, গম, যব ইত্যাদি। এখন এই সিন্ধুবাসীদের এই কৃষিতে নিড়ানিরও কিন্তু ব্যবহার করা হতো। নিড়ানি বলতে যে চারা গাছ বসানোর জন্য যে নিড়ানি বলে একটি ছোটো যন্ত্রের প্রয়োজন হয়, সেই নিড়ানিরও কিন্তু ব্যবহার করা হতো। এটি ডিডি কোশাম্বী আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন এই ব্যাপারে। এছাড়া কালীবঙ্গানে একটি প্রাচীন যে কৃষিক্ষেত্র সেটি আবিষ্কার হয়েছে, সেখান থেকে বোঝা যায় যে এখানে লাঙলের ব্যবহার হতো। তা এগুলো নিয়ে আমরা লিখব হচ্ছে কৃষিতে। এরপরে আছে দেখো বাণিজ্য। দেখো সিন্ধু সভ্যতার সিন্ধুবাসীদের যেসব উৎপাদিত পণ্য সামগ্রী সেগুলো নিজেদের মধ্যে আদান প্রদান হতো। এরপর বহির্বিশ্বের সঙ্গেও তারা কিন্তু এই জিনিসপত্রের আদান প্রদান করতেন। যেমন সিজে গ্যাট বলছেন যে মেসোপটেমিয়া এবং মিশরের সাথে হরপ্পীয়দের ব্যবসা বাণিজ্য একটি ঐতিহাসিক সত্য। কারণ কি না, মেসোপটেমিয়ায় অঞ্চলে 21টি শিলমোহর পাওয়া গেছে, সিন্ধু সভ্যতার শিলমোহর, যা থেকে বোঝা যায় যে এই অঞ্চলের সাথে এটি বাণিজ্যিক লেনদেন চলতো। এছাড়া শিরিন রত্নাকর বলছেন যে হরপ্পীয়রা নিজেদের প্রয়োজন মিটিয়ে যে বাড়তি অংশ ছিল সেটা নিয়ে তারা বহির্বিশ্বের সাথে আদান প্রদানের মাধ্যমে একটি যোগাযোগ গড়ে তুলেছিল। শিরিন রত্নাকরের এই বক্তব্য কেমন, তার উদাহরণটি এই যে দেখো সোনা আসতো রাজস্থানের খেত্রি থেকে, ওমান থেকে মধ্য এশিয়ার, তারপরে লাপিস লাজুলি বা নীলা আসতো আফগানিস্তানের বাদাকশান অঞ্চল থেকে, জেট পাথর আসতো মধ্য এশিয়া থেকে, কচ্ছের রন থেকে আসতো শঙ্খ। এরকম বিভিন্ন জিনিসের আদান প্রদান হতো। লোথাল বলে একটি বন্দর সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত হয়েছে, একটি সামুদ্রিক বন্দর। এটা থেকে প্রমাণ হয় যে সামুদ্রিক বাণিজ্যেও কিন্তু এই হরপ্পীয়রা খুবই অভ্যস্ত ছিলেন। রণবীর চক্রবর্তী তার প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে গ্রন্থে বলছেন যে লোথালে বোতামের আকারের শিলমোহর পাওয়া গেছে, খুবই ছোট ক্ষুদ্র আকারের। এই ধরনের ক্ষুদ্র বোতামের আকারের শিলমোহর একমাত্র মধ্য এশিয়ায় পাওয়া যেত। তাহলে মধ্য এশিয়ার সাথে একটি বাণিজ্যিক যোগাযোগের আভাস দিচ্ছে। এরপরে যে পয়েন্টটা আমরা আলোচনা করবো সেটি হচ্ছে শিল্পরুচি। দেখো হরপ্পীয়দের শিল্পরুচি ছিল খুব অনুন্নত। ইয়েল বাসাম এ ব্যাপারে বলছেন যে তাদের যে ব্যবহৃত ছুরি, কাঁচি বা পাথরের অস্ত্রপাতি, এগুলিতে কোনো উন্নত কোনো ছিল না, ট্র্যাডিশন ছিল না, কোনো আধুনিকতার ব্যাপারটা ছিল না। এগুলো ছিল গতানুগতিকতা, প্রয়োজনের তাগিদে জাস্ট তৈরি করতে হবে তাই তৈরি করেছিল। সৌন্দর্য সৃষ্টি করাটা কোনো উদ্দেশ্য ছিল না, প্রয়োজনটাকে মেটানোই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। তাই এই শিল্পরুচির ব্যাপারটাও কিন্তু সেখানে উল্লেখ করতে হবে। এবং ধর্ম, দেখো রামশরণ শর্মা বলছে যে সিন্ধুবাসীদের ধর্মের কোনো রকম উপাসনালয়, কোনো মন্দির বা পুরোহিত এগুলো কিন্তু ছিল না। সিন্ধুবাসীরা বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা করতেন, যাকে আমরা বলি টোটেম উপাসনা। তারা লিঙ্গ পূজা, জনি পূজা, সাপের মূর্তি পূজা করতেন। এবং সিন্ধু সভ্যতায় যেসব মাতৃমূর্তি পাওয়া গেছে, বিভিন্ন নর্তকীর মূর্তি পাওয়া গেছে, এগুলো থেকে অনুমান করা যায় যে সিন্ধুবাসীরা মাতৃদেবীর আরাধনা করতেন। একটি শিলমোহরে একটি উত্থান পথ ভঙ্গিতে, মানে একটা উল্টোভাবে একটি নারী মূর্তি পাওয়া গেছে এবং তার গর্ভগৃহ থেকে একটি ফুল বা পরিস্ফুটিত হয়েছে। যা এই মূর্তিটিকে অনেকে বলছেন, বা রণবীর চক্রবর্তী বলছেন, একে শাকম্ভরী দেবীর প্রতিমূর্তি বা উর্বরা শক্তির প্রতীক বলছেন। এছাড়া আরেকটি শিলমোহরে পাওয়া গিয়েছে একটি যোগী মূর্তি, যিনি যোগাসনে বসে আছেন, মাথায় শিং আছে, 5টি পশু পরিবেষ্টিত হয়ে আছে। জন মার্শাল একে প্রোটো শিবা বা আদি শিবের মূর্তি বলছেন। তো এগুলোকে উল্লেখ করতে হবে ধর্মে। তাহলে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য লিখতে গেলে আমাদের এই পয়েন্টগুলোকে কেন্দ্র করে এক একটা প্যারাতে মেনশন করে করে কিন্তু লিখতে হবে, তাহলে এটা কমপ্লিট হবে। এরপর এই যে নোটসটা কিভাবে আমরা লিখবো অনস্ক্রিনে সেটা আমরা আলোচনা করলাম। এবার অনস্ক্রিনের নোটটা কেমন হবে আমি সেই নোটটা নিয়ে আলোচনা করছি, এবং এই নোটটি পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করলে তোমরা এই নোটটি তোমাদের সামনে ওপেন হবে, তোমরা এটা কালেক্ট করে নিতে পারো। দেখো তোমরা এই নোটসটি ইতিমধ্যে পড়েছো অনেকেই, এবং সামনে এটা তোমাদের সিলেবাসের প্রথম দিকেকার নোট। তবু এই নোটটা তোমরা তোমাদের নোটের সাথে মিলিয়ে দেখতে পারো, বা যারা তোমরা এখনও পড়োনি তারা কিন্তু এই নোটটা পড়তে পারো। এটা কলেজে হাইয়েস্ট নাম্বার উঠবে, এটা আমি হলপ করে বলতে পারি। তা দেখে নেওয়া যাক আমাদের নোটে তাহলে কি আছে। প্রশ্নটি হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা আসতে পারে সিন্ধু সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা আসতে পারে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনাটি বর্ণনা করো। নগর পরিকল্পনা লিখলে এর ভেতরে একটা সংকীর্ণ জায়গা বা একটি ক্ষুদ্র জায়গা থেকে কিন্তু এটা লিখতে হবে, এটা কিন্তু সম্পূর্ণটা লিখলে হবে না। মূল প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য। এটা 20 নম্বরের আসতে পারে বা 10-এ আসতে পারে। তার জন্য তোমরা নোটটি যেভাবে তৈরি করবে, দেখো এখানে প্রথম যে প্যারাটি আছে সেই প্যারাতে কিভাবে এটা লেখা হয়েছে।
কালের নিয়মে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সভ্যতার উন্মেষ ঘটেছে, কিন্তু এত সভ্যতার মধ্যে সিন্ধু সভ্যতা হলো ইতিহাসের এক বিস্ময়। প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় 1921 থেকে 22 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি কর্তৃক সিন্ধু সভ্যতা বা হরপ্পা সংস্কৃতির আবিষ্কার প্রাচীন ভারতের ইতিহাসে নবদিগন্ত উন্মোচন করে। এরপর এখানে একটা মার্কস চিহ্ন দিয়ে আমি এই অংশটা নিচে দিয়েছি। ইতিহাসবিদ ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে মন্তব্য করেছেন, এই সভ্যতার আবিষ্কার আমাদের ভারতীয় ইতিহাসের ধারণায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ভারতীয় সভ্যতার প্রাচীনত্ব এক ধাক্কায় খ্রিস্টপূর্ব 3000 অব্দে পৌঁছে গেছে। এরপরে তোমরা আবার এই জায়গা থেকে লিখবে, এই নগর সভ্যতা আবিষ্কারের পূর্বে প্রাচীন ভারতের সভ্যতা বলতে আর্য সভ্যতাকে চিহ্নিত করা হয়, কিন্তু হরপ্পা সংস্কৃতি আবিষ্কৃত হওয়ার ফলে ভারতীয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার যেমন মিশরীয়, ব্যাবিলনীয়, আশিরীয় সঙ্গে সমকক্ষতা অর্জন করেছে এবং বিস্তৃতির দিক থেকে এই নগর সভ্যতা সুমেরীয়, মেসোপটেমীয় সভ্যতার থেকে অনেক এগিয়ে। তাহলে প্রথম প্যারাতে কিভাবে আবিষ্কার হলো, কে কবে আবিষ্কার করলো এবং তার প্রাচীনত্ব কিভাবে নির্ণয় হলো, রমেশচন্দ্র মজুমদার কী বলেছেন, এই প্রসঙ্গগুলি এখানে আলোচনা করতে হবে। এর পরের প্যারায় আমরা সরাসরি চলে যাব সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যতে। দেখো সিন্ধু সভ্যতার প্রথম বৈশিষ্ট্যটা এখানে কী লেখা হয়েছে, সিন্ধু সভ্যতায় অসংখ্য শিলমোহর, বিভিন্ন মৃৎপাত্র, বাসনপত্র ইত্যাদি পাওয়া গেছে। এগুলির গায়ে বিভিন্ন লিপি খোদাই করা আছে, কিন্তু সেই লিপিগুলি পাঠোদ্ধার করা আজ সম্ভব হয়নি। এজন্য হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয়। সিন্ধু সভ্যতার মানুষেরা হাতিয়ার ও অন্যান্য সরঞ্জাম তৈরির জন্য পাথরের ব্যবহারের পাশাপাশি তামা ও ব্রোঞ্জ ব্যবহার করত। এই জন্য এই সভ্যতাকে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হয়। পৃথিবীর অন্যান্য প্রাচীন সভ্যতার মতো হরপ্পা সভ্যতাও সিন্ধু, রাভি, ঘরঘরা, শতদ্রু, ভোগাবর ইত্যাদি নদীর তীরে গড়ে উঠেছিল। এজন্য হরপ্পা সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। হরপ্পা সভ্যতার শুধু সিন্ধু অববাহিকাতে নয়, বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছিল। তাহলে এখানে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা, তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, নদীমাতৃক সভ্যতা, এগুলোকে মেনশন করতে হবে। তারপরে দেখো পশ্চিমে ইরান থেকে পূর্বে দিল্লির নিকটবর্তী আলমগীরপুর এবং উত্তরে জম্মুর নিকটবর্তী মান্ডা থেকে দক্ষিণে গোদাবরী তীরে দাইমাবাদ পর্যন্ত বিস্তৃত এই সভ্যতার আয়তন প্রায় 12.5 লক্ষ কিলোমিটার। ডক্টর এইচ.ডি. সাংখালিয়া তার প্রি হিস্টোরিক্যাল সিভিলাইজেশন অফ ইন্ডিয়া গ্রন্থে বলেন যে সিন্ধু সভ্যতা প্রায় 1550 কিমি পরিধি নিয়ে বিস্তৃত ছিল। এই সভ্যতা পূর্ব পশ্চিমে 1100 কিমি এবং উত্তর দক্ষিণে 1600 কিমি বিস্তৃত ছিল। তাই সিন্ধু সভ্যতা ছিল প্রাচীনকালের বৃহত্তম সভ্যতা। এখানে কত এরিয়া নিয়ে সে বিস্তৃত সেই বিষয়টিকে কিন্তু এখানে লেখা হয়েছে এবং তার উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমের কোন কোন সেন্টারগুলো রয়েছে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। পরের পয়েন্ট মানে প্যারা, দেখো পরের প্যারা বলতে এটাই যদি পয়েন্ট করো তাহলে এটাই পয়েন্ট হবে তার নগর পরিকল্পনা। হরপ্পা সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য নগর পরিকল্পনা। হরপ্পা সভ্যতায় অন্তত 1500টি কেন্দ্র নিদর্শন পাওয়া গেছে। এগুলির মধ্যে নগর জীবনের সুস্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। তার মধ্যে রয়েছে হরপ্পা, মহেঞ্জোদাড়ো, কালীবঙ্গন, চানহুদাড়ো, কোটদিজি, আলমগীরপুর, রংপুর, লোথাল, বানোয়ালি, সুডকোটরা, রোজদি প্রভৃতি। এগুলো জায়গার নাম দেওয়া হয়েছে যেগুলোতে নগর পরিকল্পনা লক্ষ্য করা গেছে। ইতিহাসবিদ মার্টিমার হুইলার এর মতে হরপ্পা, মহেঞ্জোদাড়ো যখন পরিকল্পিত হয়েছিল নগর পরিকল্পনা তখন শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে ছিল না, একটি উন্নত স্তরে পৌঁছেছিল। কিন্তু উন্নত স্তরে পৌঁছানোর পূর্বে আদি পর্বে সিন্ধু সভ্যতা ব্রিজেড অলচিন ও রেমন্ড অলচিনের মতে ছিল অঙ্কুরিত নগরায়ন, ইনসেপশনস আরবানিজম, জনসংখ্যার ক্রমবিকাশ, কৃষি প্রযুক্তি, ব্যবসা বাণিজ্যের উন্নতি অঙ্কুরিত নগরায়নকে পূর্ণাঙ্গ শহুরে সভ্যতায় রূপান্তরিত করেছিল। তবে ভারতীয় সভ্যতার ক্রমানুযায়ী অগ্রগতির ধারা অব্যাহত ছিল না বলে ডক্টর শিরিন রত্নাকর ও দামোদর ধর্মানন্দ কোশাম্বী মনে করেন। তাহলে এই প্যারাতে আমরা লিখলাম নগর পরিকল্পনা নিয়ে মূল নগরগুলোর নাম দেওয়া হয়েছে এবং নগর পরিকল্পনাটা কেমন ছিল, মার্টিমার হুইলারের বক্তব্য, ব্রিজেড অলচিনের, রেমন্ড অলচিনের বক্তব্য, যারা বলছেন অঙ্কুরিত নগরায়ন ছিল প্রাথমিক পর্যায়ে, এবং শেষে শিরিন রত্নাকর এবং দামোদর ধর্মানন্দ কোশাম্বী বলছেন যে এগুলি ভারতীয় সভ্যতার অগ্রগতি ব্যাহত হয়েছিল। তাই দেখো এখানে প্রচুর সোর্স বা ঐতিহাসিক নাম দেওয়া আছে, এগুলো কিন্তু তোমাদের আন্ডারলাইন অবশ্যই করতে হবে। আন্ডারলাইন করলে তবে এটি দৃষ্টি আকর্ষণ করবে এবং ভালো নোটসটাকে ভালো তথ্য দিয়ে এটা ভ্যারি করবে। এই জন্য আন্ডারলাইন তোমাদের অবশ্যই কিন্তু মেন জায়গাগুলো করতেই হবে, বিশেষ করে ঐতিহাসিকদের নামের ক্ষেত্রে। দেখো হরপ্পা সভ্যতার দ্বিতীয় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রক্ষণশীল চরিত্র বা পরিবর্তনহীনতা। ডক্টর এল বাসাম এবং ডি.ডি. কোশাম্বী আমাদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। মহেঞ্জোদাড়োতে প্রাপ্ত অট্টালিকাগুলির গঠনশৈলী, ব্যবহৃত ইট, বর্ণমালা, লিপি, শিলমোহর, সুতিবস্ত্র, অলঙ্কারের মধ্যে গতানুগতিকতার ছাপ স্পষ্ট। ডক্টর এল বাসা মনে করেন মেসোপটেমিয়ার উন্নত সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার নিশ্চিত যোগাযোগ থাকা সত্ত্বেও সেখানকার অতি প্রগতিশীল সংস্কৃতিকে তারা গ্রহণ করেনি। তাহলে এরা পরিবর্তনহীনতা, রক্ষণশীল চরিত্রের কথা বলছেন এল বাসাম, ডি.ডি. কোশাম্বী, কারণ সব কিছুর মধ্যে গতানুগতিকতা রয়েছে। মেসোপটেমিয়া থেকে তারা কিছু শেখেনি, এল বাসাম বলছেন।
আধুনিক কালের ঐতিহাসিকরা হরপ্পা সংস্কৃতিকে আধুনিক কালের সভ্যতার সঙ্গে তুলনা করে একে প্রাইমেট সিটি বা সর্বপ্রধান শহর বা নগর রূপে চিহ্নিত করেছেন। হরপ্পা সংস্কৃতিকে কী ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, তাহলে এবার আলোচনা হবে শাসন ব্যবস্থা নিয়ে। তা নিশ্চিত করে বলা যায় না। শহরের বিন্যাস নিয়ে এবং একই ধরনের রাস্তাঘাট, অট্টালিকা, ওজন, মাপ এগুলি লক্ষ্য করে মনে হয় যে এটি কেন্দ্রীভূত শাসন প্রচলিত ছিল। এস.কে. সরস্বতী মানে ষরশী কুমার সরস্বতী বলছেন যে এই সাদৃশ্য থেকে বোঝা যায় এখানে একটি শক্তিশালী কেন্দ্রীভূত কর্তৃপক্ষের অস্তিত্ব ছিল। বিস্তৃত এই অঞ্চলের মানুষের জীবন রাজনীতিকে নিয়ন্ত্রণ করত। সম্ভবত গিল্ড বা বণিক সংঘ এখানকার প্রশাসন পরিচালনা করত। মার্টিমার হুইলারের মতো সম্ভবত হরপ্পার সমাজে পুরোহিত রাজা বা পেরিয়েস্ট কিংয়ের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। ডক্টর এল বাসাম তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া নামক গ্রন্থে মন্তব্য করেছেন মধ্যবিত্ত নাগরিক সম্প্রদায় সেখানকার পৌর প্রশাসন পরিচালনা করত। অন্যদিকে ইতিহাসবিদ ডক্টর এইচ.ডি. সাংখালিয়া মন্তব্য করেছেন যে সিন্ধু উপত্যকায় উদার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু ছিল। তাহলে এখানে শাসন ব্যবস্থা নিয়ে কিন্তু আলোচনা করা হলো এবং এক একজন এক এক রকম বক্তব্য রেখেছেন। এল বাসাম রেখেছেন হচ্ছে নাগরিক সম্প্রদায়, এইচ.ডি. সাংখালিয়া বলছে উদার স্বৈরতন্ত্র, মার্টিমার বলছে হুইলার পুরোহিত রাজা, এস.কে. সরস্বতী বলছে কেন্দ্রীভূত কর্তৃপক্ষ, গিল্ড বা বণিক সংঘ। এর পরের যে পয়েন্টটি আছে সেটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শ্রেণী বৈষম্য। শ্রেণী বৈষম্যের উপরে কিন্তু এই প্যারাটি রয়েছে। দেখো, শ্রেণী বৈষম্য হরপ্পা একটি স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। ডি.ডি. কোশাম্বী বলছেন হরপ্পা মহেঞ্জোদারোয় আবিষ্কৃত বিভিন্ন ধরনের বসত বাড়িগুলি স্পষ্টই প্রমাণ করে তৎকালীন সমাজে শ্রেণী বিভাজন ছিল। ডক্টর এল বাসাম মনে করেন সমসাময়িক মিশরীয় সভ্যতার মানুষের তুলনায় হরপ্পা সভ্যতার মধ্যবিত্ত অবস্থা সম্পন্ন মানুষের সামাজিক মর্যাদা ও গুরুত্ব ছিল অনেক বেশি। অনেকে মনে করেন যে ধর্মের দ্বারা হরপ্পা সমাজে এই শ্রেণীভেদকে চালু রাখা হতো। মার্টিমার হুইলারের মতে মিশরীয় সমাজের মতো হরপ্পা সমাজেও পুরোহিত সমাজের প্রাধান্য ছিল। অ্যাকচুয়ালি মার্টিমার হুইলার এই পুরোহিতদেরকে নিয়ে বেশি আলোচনা করেছেন। এরপরে দেখো রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য সচেতনতা। স্বাস্থ্য সচেতনতা নিয়ে যে প্রসঙ্গ এর পরের প্যারায় দেখো স্বাস্থ্য সচেতনতা। হরপ্পাবাসীদের স্বাস্থ্য সচেতনতা ঐতিহাসিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। হরপ্পা সভ্যতার মানুষ যে জনস্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন তা শহরের পয় প্রণালী, ডাস্টবিন, ম্যানহোল, শোকপিট প্রভৃতি ব্যবস্থা থেকে অনুমান করা যায়। ইতিহাসবিদ রামশরণ শর্মা বলছেন পৃথিবীর অপর কোনো প্রাচীন সভ্যতা হরপ্পার মতো স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়টিকে এত গুরুত্ব দেয়নি। প্রতিটি বাড়িতে স্নানাগার ও পয় প্রণালী ব্যবস্থা ছিল। শহরগুলিতে বাড়ির নোংরা জল নিকাশি সুন্দর ব্যবস্থা ছিল। রাস্তার দুধারে পয় প্রণালী ছিল। বাড়ির নোংরা জল নর্দমা দিয়ে রাস্তার পয় প্রণালীতে এসে পড়তো। বাড়ির নর্দমাগুলি মাঝে মাঝে পরিষ্কার করার জন্য ইটের তৈরি ঢাকনাযুক্ত ম্যানহোলের ব্যবস্থা ছিল। রাস্তায় পয় প্রণালীগুলিতে পাথরের ঢাকনা বসানো থাকতো। এল বাসাম বলছেন তার পূর্বোক্ত গ্রন্থে মন্তব্য করছেন রোমান সভ্যতার আগে অন্য কোনো প্রাচীন সভ্যতা এত সুদক্ষ পয় প্রণালী ব্যবস্থা ছিল না। ইতিহাসবিদ ডি.এন. ঝা মন্তব্য করেছেন যে পয় প্রণালী ব্যবস্থা হরপ্পা সভ্যতার একটি উল্লেখযোগ্য অবদান এবং এটি এক ধরনের পৌর সংস্থার অস্তিত্বের প্রমাণ দেয়। শহরের প্রতিটি বাড়ির সামনে ময়লা ফেলার জন্য ইট দিয়ে বাঁধানো ডাস্টবিন থাকতো, যেগুলো নিয়মিত পরিষ্কার করা হতো। তাহলে এখানে স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করা হলো। এর পরের প্যারাটি দেখো, এর পরের প্যারাটি যেটা নিয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে এর আধুনিকতা। হরপ্পা সভ্যতার অতি আধুনিক সভ্যতার কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আধুনিকতা হচ্ছে এই প্যারাটির পয়েন্ট যদি করা হয় তাহলে এটি হবে আধুনিকতা। দেখো, এখানে বৃহৎ স্নানাগার, শস্যাগার, নবদুর্গ পাওয়া গেছে। তেমনি এই সভ্যতার মানুষ এমন কিছু সামগ্রী ব্যবহার করতো যা আধুনিক যুগে ব্যবহৃত হয়, তার প্রমাণ পাওয়া গেছে। চানুদরাতে লিপস্টিক, ভ্যানিটি ব্যাগের সমতুল্য সামগ্রীর নিদর্শন পাওয়া গেছে। এসব থেকে মনে হয় সেই যুগের মেয়েরা এগুলি ব্যবহার করতে জানতো। অনেকে মনে করেন শহরের রাস্তায় গ্যাসের আলো জ্বলতো। মহেঞ্জোদারোর দুর্গ অঞ্চলে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী একটি বিরাট বাঁধানো স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এর দৈর্ঘ্য 180 ফুট, প্রস্থ 108 ফুট এবং এর চারিদিকে 8 ফুট উঁচু ইটের প্রাচীর রয়েছে। গ্রীষ্ম শীতের সময় প্রয়োজনে ঠান্ডা গরম জলের ব্যবস্থা ছিল। জলাশয়ের 3 দিকে ছিল বারান্দা, এর একদিকে ছিল ছোট ছোট কয়েকটি ঘর। রামচরণ শর্মা মনে করেন এই ঘরগুলি সম্ভবত স্নানের পর পোশাক পরিবর্তনের জন্য ব্যবহার করা হতো। অবশ্যই এই ঘরগুলিকে স্যার মার্টিমার হুইলার পুরোহিতদের বাসস্থান এবং ডি.ডি. কোশাম্বী পতিতাদের বাসস্থান বলে উল্লেখ করেছেন। হরপ্পা সহ এই সভ্যতার বিভিন্ন শহরে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। হরপ্পা শস্যাগারটি 200 গুণ 150 বর্গফুট উঁচু একটি ভিত্তির উপর অবস্থিত ছিল। পাশে শস্য মাড়াই করার ব্যবস্থা ছিল আর ছিল শ্রমিকদের ব্যারাকের মতো কিছু ঘর। প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সংকটের সময় এখানে খাদ্য সরবরাহ করা হতো বলে মনে করা হয়, তাই স্যার জন মার্শাল একে রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করেছেন। স্যার মার্টিমার হুইলারের মতে 15 শতকের আগে পৃথিবীর অন্য কোথাও এত বড় শস্যাগারের নিদর্শন মেলেনি। এটা 10 নম্বর যদি দেয় তাহলে এই 10 নম্বরের জন্য এইটুকু লিখলে হবে, মানে পাশে অনেক সময় 10-এ আসতে পারে প্রশ্নটি, তখন এগুলো কিন্তু লিখতে হবে। এক একটা প্যারাতে একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেই বিষয়টিই হচ্ছে তার পয়েন্ট। এরপরে দেখো, যদি 20 নম্বরে যেটি আসে তখন তোমরা আরও কিন্তু কিছুটা পয়েন্ট বাড়াতে হবে। যেমন দেখো, প্রথমে দেওয়া আছে কৃষি ব্যবস্থা। সিন্ধু উপত্যকায় উন্নত কৃষি ব্যবস্থা এই সভ্যতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই নগর সভ্যতার আর্থিক শ্রীবৃদ্ধির মূল ভিত্তি ছিল কৃষি।
সম্ভবত নদীর জলে বাদ দিয়ে জল ধরে রেখে চাষের কাজে লাগানো হতো। ইরফান হাবিব তার দ্য ইন্ডাস সিভিলাইজেশন গ্রন্থে মন্তব্য করেছেন, কৃষিকাজের ব্যবহারের জন্য আলোচ্য সময়ে কাঁচা ও পাকা কুয়োর জল ব্যবহৃত হতো। হিউ ট্রেভর ল্যাম্ব্রিক তার গবেষণা থেকে জানা যায় যে এখানকার জমিতে দু ধরনের ফসল ফলানো হতো। বিভিন্ন শস্যদানার মধ্যে জব, গম, মুগ, মসুর, সর্ষে প্রভৃতি রবি শস্য অর্থাৎ বসন্তকালীন শস্য ছাড়াও জোয়ার, বাজরা, তুলো, তিল, ধান প্রভৃতি খারিফ শস্য অর্থাৎ হেমন্তকালীন শস্য এখানে চাষ করা হতো। গুজরাটের রংপুর লোথালে ধানের তুষ বহুল পরিমাণে দেখা গেছে। রাজস্থানের প্রসিদ্ধ প্রত্নক্ষেত্র কালীমঙ্গানে প্রাক হরপ্পা পর্বের এক প্রাচীন কৃষিক্ষেত্র দেখা গেছে এবং এখানে প্রাপ্ত উপাদানের ভিত্তিতে অনুমান করা যায় হরপ্পার মানুষেরা লাঙলের মাধ্যমে চাষবাস করতেন। এবং কৃষিকাজে ব্যবহৃত উপকরণের মধ্যে নিড়ানির উল্লেখ করেছেন ডক্টর ডি.ডি. গোস্বামী। এখানে কৃষি ব্যবস্থা নিয়ে এখানে মেনশন করা হয়েছে। এর পরের প্যারা দেখো, এর পরের প্যারাতে রয়েছে হচ্ছে বাণিজ্য। দেখো বাণিজ্য, নগরাশ্রয়ী হরপ্পা সভ্যতার মুখ্য ভিত্তি ছিল বাণিজ্য। হরপ্পা সভ্যতার উৎপাদিত পণ্য যেমন তার অন্তর্দেশীয় চাহিদা পূরণ করত, পাশাপাশি বাণিজ্যিক লেনদেনের সূত্রে সমকালীন অন্যান্য সভ্যতার চাহিদাও পূরণ করত। শিরিন রত্নাগর জানিয়েছেন, কাঁচামাল আদান প্রদানকে কেন্দ্র করে দেশ বিদেশের নানা এলাকায় হরপ্পা সভ্যতার বাণিজ্যিক গতি বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ তামার প্রধান উৎসভূমি ছিল রাজস্থানের খেত্রি অঞ্চল, আরব সাগরের পশ্চিম তীরে অবস্থিত ওমান দ্বীপ। দক্ষিণ ভারত থেকে সোনা আমদানি করে নানা অলঙ্কার তৈরি করা হতো। বহুমূল্যের লাপিস লাজুরি, যাকে নীলা বলা হয়, আফগানিস্তানের বাদাকশান অঞ্চল থেকে আসতো। কর্নেলিয়ানের মতো দামি পাথর সৌরাষ্ট্র তথা পশ্চিম ভারত থেকে আসতো। পক্ষান্তরে জেট পাথর আসতো পশ্চিম এশিয়া থেকে। শঙ্খের যোগান হতো কচ্ছের রণ থেকে। মেসোপটেমিয়ার উর অঞ্চলে প্রাপ্ত 24টি হরপ্পার শিলমোহর প্রমাণ করে মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যিক সম্পর্ক ছিল। 1920 সালে C.J. গ্যাড এ ব্যাপারে গবেষণা করে জানান, শুধু মেসোপটেমিয়ার সঙ্গে নয়, মিশর সহ সমকালীন সভ্যতার সঙ্গে হরপ্পার বাণিজ্যিক লেনদেন এক ঐতিহাসিক সত্য। সুমেরীয় উপাদান থেকে জানা যায় সোনা, হাতির দাঁত, গোমেদ, বৈদুর্যমণি, পাখির ছোট মূর্তি, গৃহ নির্মাণের কাঠ প্রভৃতি মেলুহা অঞ্চল থেকে সুমেরে চালান যেত। মেলুহা অঞ্চলটি ছিল নিম্ন সিন্ধু উপত্যকা অঞ্চল। গুজরাটের লোথাল বন্দর আবিষ্কৃত হওয়ায় ধরে নেওয়া যায় যে এই বাণিজ্যিক লেনদেন সমুদ্রপথে হতো বা এই সমুদ্রপথে একটি বড় ভূমিকা গ্রহণ করে। ডক্টর রণবীর চক্রবর্তী তার প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে গ্রন্থে জানিয়েছেন, লোথালে বোতামের আকারে শিলমোহর পাওয়া গেছে। এই শিলমোহর প্রায়শই সমকালীন পারস্য উপসাগরীয় এলাকায় ব্যবহৃত হতো। তাহলে এই প্যারাতে আমরা বাণিজ্য নিয়ে আলোচনা করলাম এবং শেষ প্যারা শিল্পরুচি ও ধর্ম নিয়ে একটি ছোট করে প্যারা লিখতে হবে লাস্ট। হরপ্পা সংস্কৃতির লোকেদের শিল্পরুচি খুব উন্নত মানের ছিল না বলে ডি.ডি. গোস্বামী মনে করেন। শিল্পের জন্য শিল্প এই রীতিতে সিন্ধুবাসীদের আদৌ বিশ্বাস ছিল না। তাদের নগর পরিকল্পনা এবং গৃহ নির্মাণের মূল লক্ষ্য ছিল প্রয়োজন মেটানো, সৌন্দর্য সৃষ্টি নয়। হরপ্পাবাসীদের ব্যবহার্য ছুরি, চাকু, বর্ষা ও তীরের ফলা থেকে তাদের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থার পরিচয় পাওয়া যায়। সিন্ধু অঞ্চলে আবিষ্কৃত শিলমোহর ও মূর্তি থেকে হরপ্পাবাসীদের ধর্ম সম্পর্কে ধারণা করা যায়। রামচরণ শর্মার মতে হরপ্পার সমাজে মন্দির বা পুরোহিতের অস্তিত্ব ছিল না, তবে হলঘর বা উপাসনা কক্ষ বা স্নানাগারকে পবিত্র স্থান বলে মনে করা হতো। সিন্ধুর অধিবাসীরা বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা করত। তাদের মধ্যে টোটেম উপাসনা বা প্রতীক পূজার প্রচলন ছিল। সিন্ধু সভ্যতায় প্রতীক পূজার বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে। ক্ষুদ্রাকৃতি পাথরের গায়ে জনি চিহ্ন, লিঙ্গের আকৃতি বিশিষ্ট পাথরখণ্ড প্রভৃতি প্রতীক পূজার উদাহরণ। কোনো কোনো শিলমোহরে স্বস্তিকা চিহ্ন, চক্র চিহ্ন সূর্য উপাসনার কথা মনে করিয়ে দেয়। সিন্ধুর একটি শিলমোহরে একটি যোগীর মূর্তি পাওয়া গেছে। স্যার জন মার্শাল একে পশুপতি শিবের বা আদি শিবের বা প্রোটো শিবা বলে উল্লেখ করেছেন। তাই এই পর্যন্ত লিখতে হবে 20 নম্বরের নোটে। এটি 1200 ওয়ার্ডে লেখা আছে। তোমরা যখন এটা মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখবে এটি কিন্তু 1000 ওয়ার্ডের হয়ে যাবে। এই নোটসটি আমি PDF করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে এটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের এরপর যে সাজেশনের বাকি প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আমি একে একে ভিডিও ক্লাস তোমাদের দেবো। এরপরে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে তোমাদের, সেটি হচ্ছে সিন্ধু সভ্যতার পতনের কারণ। সেটিও আমি এর পরবর্তী ভিডিওতে নিয়ে আলোচনা করব, ক্লাসে নিয়ে আলোচনা করব। আর সেই ক্লাসটি তোমাদের যদি কাজে লাগে বা সেটি তোমাদের পেতে গেলে তোমরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে।